আমি আন্দোলন দেওয়ার সময় সবসময় আমি আমার নিজস্ব প্রতিষ্ঠানের কার্ড পকেটে রাখতাম। আমি ভাবতাম যদি আমি মারা যাই অন্তপক্ষে কার্ডটা দেখে কেউ যেন আমার লাশটা আমার ঠিকানা যেন পৌঁছায় দেয়। মানুষকে মেরে ফেলছে, পুলিশ লাশ নিতে দিচ্ছে না। মিরপুর 2-এর ঘটনা, মিরপুর 2 থেকে পুলিশ আসার সময় গুলি করতে করতে পুলিশ আসলো। ঠিক 6:30টার দিকে আমি একটা ফোন করছিলাম শনিয়াকড়ায় আমার এক কাজিনের কাছে। ফোন করার পর তিনি বললেন যে 2টা লাশ পড়ে গেছে। তখন আমি আতঙ্কিত হয়ে গেলাম। আর সেনাবাহিনী বলে গুলি করে, তারা গুলিটা কোথেকে আসছে? ওনাকে জিজ্ঞেস করলাম যে গুলিটা কোথেকে আসলে। আসলে ওই দিনগুলোতে তো খুবই আতঙ্কের দিন ছিল। আমরা একেবারে আতঙ্কিত। শুধুমাত্র আমরা যে আতঙ্কিত তা না, যারা আন্দোলন করছে, যারা আন্দোলন ছিল না, সকল মানুষই আতঙ্কিত ছিল। বলতে গেলে পুরো বাংলাদেশে শুধু আওয়ামী লীগ ছাড়া বাকি সকল মানুষ, সাধারণ মানুষ সকলে আতঙ্কিত ছিল। তার মধ্যে আমরাও ছিলাম। আন্দোলনগুলোর মধ্যে একটা আতঙ্কের কথা বলি, আমরা মৃত্যুকে হাতে নিয়ে, মানে মৃত্যু নিশ্চিত এটা ভেবেই কিন্তু আমরা আন্দোলনে গিয়েছি। আমি আন্দোলন দেওয়ার সময় সবসময় আমি আমার নিজস্ব প্রতিষ্ঠানের কার্ড পকেটে রাখতাম। আমি ভাবতাম যদি আমি মারা যাই অন্তপক্ষে কার্ডটা দেখে কেউ যেন আমার লাশটা আমার ঠিকানা যেন পৌঁছায় দেয়, সঠিক জায়গায় যেন লাশটা পৌঁছে। আমরা কিন্তু এরকম একটা মানে মনের ভিতরে ছিল যে আমাদের যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। আর মৃত্যু তো সাথে নিয়ে মৃত্যুকে কিন্তু আলিঙ্গন করেই আন্দোলনে যারা গিয়েছে, যারা রাজপথে ছিল, রাজপথে থেকেছে, তারা মৃত্যুকে আলিঙ্গন করেই গিয়েছে। কারণ ওখানে মারা গেলে এটা ড্যামেজ কেউ দিবে না, এবং পরিবার লাশ পাবে কি না সেটা নিয়েও কিন্তু সন্দেহ ছিল। কারণ ওই সময় সরকার লাশ গুম করার একটা প্রক্রিয়া ছিল যে যেন লাশ কম দেখানো যায়। মারা গেছে 10 জন, দেখেছে 2 জন। ঠিক এইভাবেই আমি মনে করেন সাইদ মারা যাওয়ার আগের যে প্রেক্ষাপটটা ছিল, এই প্রেক্ষাপটে কিন্তু তেমন কোনো লাশ গুম করা অথবা ডিরেক্ট গুলি করে দেওয়া এই হত্যাকাণ্ডটা কম ছিল। তখন আন্দোলনে আমরা কিন্তু একদম সক্রিয়ভাবে আমরা একদম দল বল নিয়ে মিরপুর 10-এর গিয়ে আমরা ওখানে উপস্থিত হই। দলবল নিয়ে আমরা সকলকে একত্রিত করে 9টা-10টার দিকে সকলকে ফোন করে 2টা-3টার দিকে গিয়ে ওখানে গিয়ে আমরা উপস্থিত যেতাম। কখনো 10টা-11টার দিকে উপস্থিত হয়ে যেতাম, সকলকে নিয়ে যেতাম। এবং কি কেউ মোটামুটিভাবে যদি 10 জনকে বলতাম হয়তো 2 জন ভয় পেত, কিন্তু বাকি 8 জনে কিন্তু ভয় পেত না। মৃত্যুকে তারা সাথে নিয়েই এবং এটাকে ড্যাম কেয়ার সিদ্ধান্ত নিয়েই তারা ওখানে যেত, আন্দোলনে যেত। আসলে ভয় না পাওয়ার কারণে, কারণ যেভাবে আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, এই সরকার যদি পতন না হয়, যেভাবে সরকার মানুষকে নির্বিচারে গুলি করে মেরে, মানুষ তো এমনি মারা যাবে। আপনি যদি কথা বলতে না পারেন, আপনাকে যদি কথা বলার স্বাধীনতা না দেয়, সুযোগ করে না দেয়, তাহলে তো আপনি তো এমনি মৃত, বেঁচে থেকেও তো আপনি মৃত। তো এই যে সুযোগটা আপনার হাতছাড়া হয়েছে, গণতন্ত্রের যে সুযোগটা ছিল এটা হাতছাড়া হয়েছে, মানুষের যে কথা বলার সুযোগটা ছিল সেটা হাতছাড়া হয়েছে। তখন মানুষ কিন্তু আর জীবিত নেই। যারা কথা বলতে পারে না, আপনি আপনার মনের ভাব যখন ফুটিয়ে তুলতে পারবেন না, বলতে পারবেন না, আপনার যা ইচ্ছা তা যখন করতে পারবেন না, তখনই বুঝতে হবে আপনি জীবিত নেই, আপনি এখন মৃত, অথবা আপনার স্বাধীনতাকে হস্তক্ষেপ করে ফেলছে। তবে আমি আমাকে নিজেকে মৃত মনে করি, কিন্তু আমি তো মারা গেছি অনেক আগেই। এখন যদি আমি বেঁচে ফেলতে পারি তাহলে শুধু আমি একভাবে বাঁচবো না, পুরো দেশটাই বাঁচবে। আমরা কিন্তু এভাবে চিন্তা করে কিন্তু ওই আন্দোলনে আমরা উপস্থিত হয়েছি। সেই আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি ওই যে পুলিশের একটা কথা ভাইরাল হয়েছিল যে ভাই স্যার একটা মারে একটাই মরে, বাকিরা কিন্তু আর জায়গা ছাড়ে না, দাঁড়ায় থাকে। আসলে সত্য। আমার সামনে আমি দেখেছি 4 আগস্ট আমার সামনে গুলি করে মেরেছে, সে লাশটা আলাহাল হাসপাতালে নিয়ে গেছে, বাকিরা সবাই আবার দাঁড়ায় গেছে। এই যে প্রেক্ষাপট, এটা আপনি আর এটার সাথে আপনি তুলনা করতে পারবেন এটা কিসের সাথে কী হচ্ছে দেশে। অর্থাৎ মানুষের কথা হলো মৃত্যু নিশ্চিত, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত এই সরকার পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে আন্দোলন করে দেবো, সংগ্রাম করে। আমরা একবার মারা গেছে, বাদ আরেকজন এসে দাঁড়ায় গেছে, কত মা আপনারা দেখেছেন, নিজের মা এসে, সন্তান এসে, বাপ এসে সন্তানের সাথে এসে দাঁড়ায় গেছে এই আন্দোলনে। আমরা দেখেছি। আমি তো রাতের বেলা তখন খুবই আতঙ্কিত থাকতাম। আন্দোলন সময়কালে রাতের বেলা হতো কি, আমার যেখানে বাসা ছিল, বাসার পাশেই কিন্তু মেন রোড ছিল। তো পুলিশে যখন সাইরেন শুনতাম তখনই আমার ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে আমি জানলার পাশে এসে দাঁড়াতে, এই বুঝে আমাকে ধরে ফেললো, এই বুঝি আমাকে আক্রমণ করে ফেললো। শুধু আমি না, আমার মনে হয় ওই সময় যারা আন্দোলনের সাথে সক্রিয় ছিল, সকল ত্যাগী, সকল আন্দোলনকারীরাই কিন্তু এরকম আতঙ্কের মধ্যে ছিল। এবং তারা বেশিরভাগই তাদের নিজের বাসায় ঘুমাইতো না। আমার গ্রামের বাড়িতে আওয়ামী লীগ তারা আমার এলাকায় এসে শাসায় গিয়েছে, এবং আমাদের স্ক্রিনশটগুলো এনএসআইয়ের কাছে পাঠাই দিয়েছে যে আমরা সরকার বিরোধী কথা বলতেছি, সরকার বিরোধী স্লোগান দিতেছি, সরকার বিরোধী কাজ করতেছি। এনএসআইয়ের কাছে আমি সহ আমার এলাকার অনেকের স্ক্রিনশটগুলো এনএসআইয়ের কাছে পৌঁছে দিয়েছে। এবং এই সরকার যদি পতন না হতো তাহলে ওই সময় আমাদের অবস্থা আসছে কী হতো সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে খুব ভালো তো হতো না, এটা নিশ্চিত হতো। নিজের চোখে দেখছি যে আমাদের
মানুষকে মেরে ফেলছে, পুলিশ লাশ নিতে দিচ্ছে না। মিরপুর 2-এর ঘটনা, মিরপুর 2 থেকে পুলিশ আসার সময় গুলি করতে করতে পুলিশ আসলো। আসার পরে এখানে একটা মসজিদ ছিল, মসজিদের সামনে পুলিশ গুলি করে মানুষ সিলিন্ডার করছে। সিলিন্ডার করার পরেও কিন্তু পুলিশ তার উপর গুলি করছে, একটা নিরস্ত্র মানুষ, কিন্তু তার উপরে পুলিশ গুলি করছে। গুলি করার পরে লাশটা পর্যন্ত নিতে দিচ্ছে না, লাশটা পর্যন্ত পুলিশ লাশ নিয়ে যাইতেছে। এই যে বিষয়গুলো দেখলাম তখন আসলে নিজের হৃদয়ের মধ্যে খুবই হাহাকার করছিল। এই যে নিজের চোখের সামনে তরতাজা প্রাণ, সেও তো কারণ কোনো না কোনো মায়ের সন্তান, এরকম একটা লাশ নিজের চোখের সামনে পড়ে গিয়েছে, মারা গিয়েছে, সেই লাশ পুলিশে নিয়ে যাইতেছে। তার লাশ তার পরিবার পাইছে কি না সেটা নিয়ে এখন সন্দেহ আছে, নাকি তার লাশ কোথায় গিয়ে গুম করে ফেলছে, কোথায় ফেলাই দিয়েছে সেটা কেউ জানে না। আসলে এই মানে 5ই আগস্ট শুধুমাত্র একটা প্রেক্ষাপট বা একটা গল্প বা একটা কথা বলে শেষ করা যাবে না। এখানে বহু প্রেক্ষাপট, আপনি যদি বলেন প্রত্যেকটা মৃত্যুই এক উপন্যাস, প্রত্যেকটা মৃত্যুই এক একটা উপন্যাসের মতো। এখানে অনেক উপন্যাস আছে, অনেক মৃত্যু আছে, এবং অনেক মায়ের হাহাকার আছে, অনেক ছেলের হাহাকার আছে, অনেক বাপের হাহাকার আছে। আমার এলাকায় একটা ছেলে একেবারে নিরীহ গরিব, একেবারে গরিব সন্তান, তাকে শুধু রাস্তার এই পার থেকে ওই পারে সে মানে দৌড়ে যাচ্ছে, এই অবস্থা তাকে গুলি করে মেরে ফেলছে পুলিশে। তো আসলে এটা দেখে, এটা যারা দেখছে, স্বচক্ষে যারা দেখছে, তাদের আর্তনা, তাদের মানে কষ্ট, অনেকে ঘুমাইতে পারে না এই আতঙ্ক। কারণ আপনি যখন স্বচক্ষে একজন মানুষের রক্ত দেখবেন, আপনি ওই দিন রাত ঘুমাইতে পারবেন না। স্বচক্ষে যখন আপনার সামনে একজনকে মেরে ফেলছে, তারও গুলি করে সাধারণত পুলিশ ফাইন নিচ্ছে, কিন্তু সকল গুলি করছিল বুকের উপরে, এভাবে আসলে মানুষকে মেরে ফেলছিল। তো সেই দিনগুলো, সেই কালো সময়েরগুলোর কথা আমাদের আজও মনে পড়ে, আমাদের খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আমার পাশেই, আমার ডান পাশেই একজন মানুষ মারা গিয়েছে, মানে আমার সাথেই ছিল আমি তার সাথে দাঁড়াইছিলাম। মনে আল্লাহ তাআলা শুকরিয়া যে আমি বেঁচে পেরেছি, তার জন্য এখন কথা বলতে পেরেছি। কিন্তু সে আমার সাথেই মারা গিয়েছে, মিরপুর 10-এ আল-আহল হাসপাতালের পাশেই। পরে ওনাকে আল-আহল হাসপাতালে নিয়ে গিয়ে আমরা এখানে গুলি করলে তো সে আর বাঁচার কোনো উপায় নেই, এবং গুলিটা করছে টার্গেট করে যেন সে মারা যায়। পরিবারের জন্য তো সকলেরই মায়া আছে, নিজ পরিবারের জন্য সকলের মায়া থাকে, মায়া থাকবে, এটাই তো স্বাভাবিক। আমারও মায়া ছিল, মায়া আছে, এবং কি সেই মায়াকে উপেক্ষা করে আসলে গিয়েছিলাম। কিন্তু মনে করেন পরিবারের সদস্যরা ফোন করে বলতো যে আজকে যদি তোমার কিছু হয়ে যায়, তোমার দুইটা ছেলে আছে, এই ছেলেদের কী হবে? ছেলেটা একবার মাসুম, একজনের 5 মাস বয়স, আরেকজনের 3 বছর বয়স, 4 বছর বয়স, তাদের কি হবে? তখন আমরা প্রবাসে থাকা অবস্থা আমাদের অনেক বড় ভাই ফোন করে বলতো, ভাই এগুলোতে যেও না, এগুলোতে এখানে মৃত্যু নিশ্চিত, এগুলোতে গিয়ে তুমি মারা গেলে তোমার পরিবারে কী হবে, তোমার পরিবারকে দেখবে কে? এই বিষয়গুলো ছিল, কিন্তু এগুলো উপেক্ষা করেই দেশের মায়া পড়ে, দেশকে ভালোবেসে আসলে ওখানে গিয়ে উপস্থিত হয়েছি। এগুলো উপেক্ষা না করলে, এই মায়া যদি ত্যাগ না করতে পারতাম, তাহলে এই দেশ আজকে স্বাধীন হতো না। যারাই ত্যাগ করতে পারছে, যারাই মারা গিয়েছে, তারাই এই মায়াকে উপেক্ষা করেই ওখানে গিয়েছে। এই কারণে তারা মারা গিয়ে, তাদের মারা যাওয়ার কারণে, তাদের মৃত্যুর উপর দাঁড়িয়ে কিন্তু আজকে এই দেশ স্বাধীনতা লাভ করেছে। না হলে আমরা কিন্তু ওই 5ই আগস্টের আগে যে স্বাধীনতাহীন ছিলাম, এখন ঠিক একই রকম থাকতাম। একটা কথা, এই 5ই আগস্ট সকালবেলা, ভোরবেলায়, ঠিক ভোর 6টায় আমার কাছে একটা ফোন আসে সেনাবাহিনীর, আমার এক আত্মীয় ছিল সেনাবাহিনীর সদস্য। সকাল ভোরে উনি আমাকে ফোন করে উনি আমাকে বললো যে আপনারা কিন্তু আজকে মাঠে নামতে পারেন, সেনাবাহিনী সাধারণ জনগণের ভূমিকা থাকবে, সেনাবাহিনী কোনো অবস্থাতে আপনাদেরকে গুলি করবে না। তিনি এই কথা বলতে আমি খুবই সাহস, ওই সাহসে আমি ওই সময় অনেকজনকে ফোন করছি যে আপনারা আমার কাছে একটা ফোন আসছে, সেনাবাহিনী কিন্তু তাদের নিজস্ব মানে সরকারের ভূমিকা থাকবে না, তারা জনগণের ভূমিকা থাকবে, এবং জনগণের পক্ষে তারা কাজ করবে। তারাও আপনাদের মানুষের প্রতি গুলি করবে, যে বিষয়টা আছে, মানুষের প্রতি সেনাবাহিনী গুলি করবে না, মানুষের প্রতি সেনাবাহিনী অত্যাচার করবে না, নিরস্ত্র বাহিনীর উপর, নিরস্ত্র সাধারণ মানুষের উপর সেনাবাহিনী গুলি করবে না। তিনি যখন এই কথাটা বলছে, তখনই আমার বুকে অনেক সাহস বেড়ে গেছে যে আজকে তো মানে লাস্ট, ওই দিন তো লাস্ট সেটা বুঝি নাই, কিন্তু যেটা অনুধাবন করতে পারছি যে একদম সেনাবাহিনীর পক্ষ থেকে যখন এই ফোনটা আসছে, তখন আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি, এবং আমি অনেককে ফোন করে বলছি হ্যাঁ মাঠে নামো। সেনাবাহিনী বলছে নিউট্রাল থাকবে, তারা সরকারের কথা শুনবে না, তারা সাধারণ জনগণের পক্ষে থাকবে। এবং কি কিন্তু এই ফোনটা আসলে আমার 6টা বাজে, ঠিক 6:30টার দিকে আমি একটা ফোন করছিলাম শনিয়াকড়ায় আমার এক কাজিনের কাছে। ফোন করার পর তিনি বললেন যে 2টা লাশ পড়ে গেছে। তখন আমি আতঙ্কিত হয়ে গেলাম, আর সেনাবাহিনী বলে গুলি করে, তারা গুলিটা কোথেকে আসছে? ওনাকে জিজ্ঞেস করলাম যে গুলিটা কোথেকে আসলো সম্ভবত ছাদের উপর থেকে মানে ওই গুলি করতেছে, এবং নিঃশব্দ গুলি যেটা
গুলি করতেছে, এই কারণে 2টা লাশ পড়ে গেছে। তোমাকে যে বলছে এখানে কিন্তু সেনাবাহিনী আসলে কোনো ভূমিকা রাখতেছে না, সেনাবাহিনী চুপে থাকতেছে, সেনাবাহিনী কিছু করতেছে না, কিন্তু এই গুলিটা কোত্থেকে আসছে সেটা আমরা ক্লিয়ার না, মানে স্নাইপার দিয়ে যে গুলিটা করা হয় আর কি। তো উনি বলতেছে যে সম্ভবত এটা ছাদের উপর থেকে গুলিটা আসছে। আর কিছুক্ষণ পর তো আমরা আপডেট পাচ্ছি যে আমরা কিন্তু এই 1টার পরে ক্লিয়ার হয়েছি, আমরা কিন্তু 1টার আগে কিন্তু আমরা ক্লিয়ার না, 1টার পরে আমরা ক্লিয়ার হয়েছি। যখন সেনাবাহিনী বলছে যে সেনাবাহিনী সরকার প্রধানের বদলে সেনাবাহিনী ভাষণ দিবেন, তখন আমরা বুঝছি যে না কিছু একটা হচ্ছে। তো কী হচ্ছে সেটা আমরা তখন ক্লিয়ার ছিলাম। আমরা কিন্তু তখন মিরপুর 10-এ কিন্তু আমরা তখন মিরপুর 10-এ সেনাবাহিনী আমাদেরকে বাধা দিচ্ছে না নামার জন্য, এবং কি সকলে গিয়ে ওখানে উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু সেনাবাহিনী রাস্তায় নামতে দিচ্ছে না, এবং তার কাটা দিয়ে দিয়েছে রাস্তার পাশে। তখন আমরা এই অবস্থায় ছিলাম। আসলে শেখ হাসিনার পতন হয়ে যাবে সেটা তো আমরা চেয়েছি, কিন্তু সেটা যে বাস্তবায়ন হয়ে গেছে সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি নাই। আমরা কিন্তু মিরপুর 10-এ কিন্তু আন্দোলনের মধ্যেই ছিলাম, আন্দোলনরত অবস্থায় ছিলাম। আমরা কিন্তু তখন মাঠেই ছিলাম। তো আমাদের সাথে আরও অনেকেই ছিল, কিন্তু তারা কিন্তু মাঠে নামে নাই, মাঠের মধ্যে অবস্থান করতেছিল। এবং সেনাবাহিনী কিন্তু কোনো অবস্থাতে আমাদেরকে রাজপথে নামতে দিচ্ছে না। মিরপুর 10-এ মেট্রো রেলের নিচে যে জায়গাটা, যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু আমাদেরকে নামতে দিচ্ছে না। 1টা বাজে ভাষণ দিবে, 2টা বাজে ভাষণ দিবে, সেনাবাহিনীর পক্ষ থেকে ভাষণ দিবে, এই গল্পগুলো শুধু শুনতেছি। এবং আমাদের হাতে তো ওই সময় টেলিভিশন নেই, আমরা তো শুধু ফোন করে খবর নিতেছি যে কী বলতেছে সরকার, কী বলতেছে। আর আমরা যারা আন্দোলন তারা তো বিভিন্ন প্রকার স্লোগান দিতেই আছে, সরকার পতনের স্লোগান আমরা অব্যাহত রেখেছি। কিন্তু ঠিক 2:30টার পরে হঠাৎ করে দেখলাম যে কি সেনাবাহিনী ব্যারিকেডগুলো তুলে ফেলে আমাদেরকে বললো যে আপনারা যান। এবং সেখানে এত মানুষ যে দুই দিক থেকে মানুষ এভাবে গিয়ে একত্র হয়ে গেছে, মনে হয় যেন মানে দুই দিক থেকে বিশাল এক মিছিল, যে মিছিলের শুরু আর শেষ দেখা যাচ্ছে না, বিশাল এক মিছিল। তখন সেই মিছিলের মধ্যে আছি, মিছিলরত অবস্থায় আছে, আমরা কিন্তু তখনও শুনতেছি না যে সরকার পতন হয়ে গেছে। ঠিক কিছুক্ষণ পর আমার কাছে একটা ফোন আসলো যে সরকার পতন হয়ে গেছে এবং শেখ হাসিনা পালাই গেছে। এই যে পালানোর যাওয়ার যে আনন্দ, যে অনুভূতি, যে মানে এই অনুভূতি ভাষায় কোনোভাবেই প্রকাশ করার মতো না। এটা জীবনের সেরা আনন্দ, সেরা মুহূর্ত। এবং যখন সবাই শুনছে, সবাই কেউ সেজদারত অবস্থা আছে, কেউ চিৎকার করতেছে, কেউ আল্লাহরা ডাকতেছে, কেউ বলছে আল্লাহ তোমার এটা জীবন শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ স্বপ্ন, উপহার তোমার। এবং অনেকের রাজপথেই সেজদারত হয়ে গেছে যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ এই জালিমকে তুমি এই দেশে বিতাড়িত করছো। এটার চেয়ে মহানন্দ আপনাকে বোঝানোর, মানে এটা বলে বা লিখে বোঝানোর মতো কোনো ভাষা নেই, লিখার মতো কোনো ভাষা নেই, বলার মতো কোনো ভাষা নেই, যেটা আপনাকে বলবো এটা কেমন আনন্দ লাগছে আমাদের কাছে। এটা অনেক অনেক বড় আনন্দ। এই আনন্দের শুরু আছে শেষ নেই, এবং এই আনন্দ ভাষা প্রকাশ করার মতো আনন্দ নয়। আসলে আমরা দেখতেছি যে আমাদের দলের প্রধান তারেক রহমান, তিনি কিন্তু তার এই যে ফেসবুক ভেরিফাইড পেজ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিতেছে, এবং তাদের সকল বৈধ কর্মকাণ্ডের প্রতি উনি সমর্থন জানিয়েছেন এবং সমর্থন দিতেছেন। এবং তিনি অনেক নির্দেশনা দিতেছেন, এবং তারা যে এই ব্লকের কর্মসূচি দিয়েছে বা বিভিন্ন কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিগুলোতে তিনি নিজে ওখান থেকে নির্দেশনা দিয়েছেন, সরাসরিভাবে উনি এটা নির্দেশনা দিয়েছেন দলের লোকদেরকে। এবং আমরা যেটা ফলো করছি সেটা হলো, দেখলাম যে না উনি ফেসবুকে এবং কি উনি পেজে উনি দেখাচ্ছেন যে না উনি ছাত্রদের যত আন্দোলন ছিল, ওই সময় যত আন্দোলন ছিল, সকল আন্দোলনের সাথে উনি একত্রতা ঘোষণা করছেন এবং একসাথে ছিলেন। তো উনার এটা দেখে আমাদের দলীয় প্রধানও সেটার সাথে জড়িত হয়েছে। তো সেগুলো দেখে আমাদের সাহসটা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে যে না, এটা ইনশাল্লাহ এটার একটা পরিবর্তন আসবে, পরিবর্তন হবে। এবং আমার নেতা যেখানে এই আন্দোলনের সাথে জড়িত হয়েছে, আন্দোলনের সাথে আছে এবং আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছে, আমি তো সেখানে অবশ্যই থাকবো, আমি তো সেখানে অবশ্যই যাব। এবং আমরা এই বাংলাদেশের বহু বিএনপি গণনার মানুষ, বিএনপি করা মানুষ, বিএনপিকে ভালোবাসার মানুষ সেখানে কিন্তু একত্রিত হয়েছে, ছাত্রদের সাথে কি একত্রতা সামিল হয়েছে এবং একত্রতা ঘোষণা করছে। এবং কি যে যার অবস্থান থেকে যতটুকু পেরেছে, যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে, সে কিন্তু এতটুকু কিন্তু ওখানে কাজ করেছে। আর কেউ অর্থ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ গাম দিয়েছে, কেউ সরাসরি, আবার অনেকে ওই সময় যদি মাঠে যেত তাহলে কিন্তু এটাকে সরকার যে দলীয়করণ করে ফেলে ছাত্রদের উপর গুলি করাটা বৈধ হয়ে যেত। তখন কিন্তু দল কিন্তু আবার এটাকে খুব ক্যারিসমেটিক ওয়েতে হ্যান্ডেল করেছে। তারা মাঠে যায় না, তারা শুধু সমর্থন জানিয়ে, তারা চিহ্নিত নেতা, তারা কিন্তু অপেক্ষা করেছে, মাঠে যায় না, তারা কিন্তু ছিল শুধুমাত্র প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ছিল। আর যারা আমাদের মতো এরকম সাধারণ কর্মী, যাদেরকে সাধারণ লোকেরা তেমন বেশি চিনে না, তারা কিন্তু সরাসরি মাঠে গিয়ে অংশগ্রহণ করেছে এবং মাঠে গিয়ে তারা কিন্তু ফাইট করেছে। এবং আপনি অবশ্যই শুনেছেন যে বিএনপির প্রায় 400-র উপরে নেতাকর্মী, এবং এটা কিন্তু লিখিতভাবে যে নেতাকর্মী নিহত হয়েছে, শুধু আহত না। এবং এইবারের আপনার এই যে
ঈদের সময় প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে তারেক রহমান গিয়ে উপহার পাঠিয়েছে উনার নিজের পক্ষ থেকে, প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে, এবং আমি নিজে গিয়ে 2 জন নেতাকর্মীর বাড়িতে উপহার দিয়ে এসেছি তারেক রহমানের পক্ষ থেকে আমার এলাকায়।